সাত সকালে কি মরবার ইচ্ছা হচ্ছে নাকি? আমাকে বলছেন? হ্যাঁ, তো তোমাকে বলছি না তো, কি ওই পাশের ল্যাম্পপোস্টটাকে বলছি? আচ্ছা, বেয়াক্কেলে লোক তো ভাই। কেন? আমি আবার কি করলাম? কি করলে? হ্যাঁ বলি, রাস্তাটা কি তোমার বাপের জমিদারি যে এই ভিড়ভাট্টার সময় একেবারে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছ? নাকি তুমি স্বয়ং জারের ভাইপো যে গাড়ি ঘোড়া সব তোমাকে পাশ কাটিয়ে যাবে? মাঝখান দিয়ে? হ্যাঁ। ও, খেয়াল করিনি ভাই। তা করবে কেন? কাল অফিসের পরে পেটে কপাত তো ঢেলেছিলে শুনি। বললাম তো ভুল হয়ে গেছে। এখন আপনি আসুন তো, আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। আমি একটা সরকারি অফিসের কর্মচারী, আমার সময়ের দাম। কি বললে? কি সরকারি অফিসের কর্মচারী সময়ের দাম? কলম পেশা কেরানির আবার গুমর কত? যাও যাও, হ্যাঁ, ফুটপাত দিয়ে হাঁটো। একবার ঘোড়ার খুঁড়ের তলায় পড়লে না আর সময়ের দাম থাকবে না। যত সব। ইস, শুধু শুধু দেরি হয়ে গেল। পা চালাতে হবে দেখছি। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজকের গল্প নিকোলাই গোগোলের রচনা অবলম্বনে দি ওভারকোট। সমালোচকদের মতে 1842 খ্রিস্টাব্দে প্রকাশিত এই গল্পটি রুশ সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ছোট গল্প। শুনছেন দি ওভারকোট। আমাদের আজকের গল্পের নায়ক হল কোনো এক সরকারি দপ্তরের কর্মচারী। কোন দপ্তর সে আর নাই বা বললাম। এই 1842 সালে এসে রাশিয়ার পাবলিক সার্ভিসের যে কি হাড়ির হাল হয়েছে তা সকলেই জানেন। তাই দপ্তরের নাম করে আর আপনাদের মেজাজ বিগড়ে দিতে চাই না। শুধু এটুকু জানলেই আপনাদের চলবে, লোকটির কর্মপদটি ছিল নেহাতি সাদামাটা এক কেরানির, যার পোশাকি নাম পারপিচুয়াল টাইটুলার কাউন্সিলর। এই পদের অধিকারী মানুষরা এমনিতেই সমাজে হাসি ঠাট্টার পাত্র। তার উপর আবার সেন্ট পিটার্সবার্গের আবহাওয়ার কারণে লোকটার চেহারাও হয়েছে ফ্যাকাশে আর রোগাভোগা। 50 ছুঁতে না ছুঁতেই তার বসন্তের দাগ ধরা মুখে ভাঁজ পড়তে শুরু করেছে। লাল রঙের চুল পাতলা হতে হতে মাথার সামনে এখন রীতিমতো টাক পড়ে গেছে। এই হেন নায়কের নামটাও যে তার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হবে সে আর আশ্চর্য কি। তার নাম আকাকি আকাকিয়েভিচ ব্যাশম্যাচকিন। কি বললেন? কোনো জলজ্যান্ত মানুষের এমন হাস্যকর নাম হয় না? আরে বাবা, বৃত্তান্তটা একটু ধৈর্য ধরেই শুনুন না। আকাকির মা মাদাম আকাকিয়েভা নিজেও এক কেরানির স্ত্রী ছিলেন। ছেলে জন্ম নেওয়ার পরে তার গডমাদার অ্যানা সেমেনোভনা আর স্থানীয় সেনেটের সদস্য ইভান ইভানোভিচকে ডেকে পাঠিয়ে আকাকিয়েভা জিজ্ঞেস করলেন, আমার ছেলের জন্য একটা জুৎসই নাম ভেবে বার করুন তো। ওর ব্যাপটিজমের সময় তো দরকার হবে। চিন্তা করবেন না, আমি আগে থেকেই ভেবে এসেছি। আমাদের দেশের এক বীর শহীদের নামে নাম রাখলে সেটা একেবারে উপযুক্ত হবে, বুঝলেন? কি নাম? ছেলের নাম রাখুন খোজদেজাত। খোজদেজাত? ও আবার কি নাম? না না, অন্য কিছু ভাবুন। অ্যানা, তুমি কিছু বার করতে পারলে? হ্যাঁ, আমি তো ভাবছিলাম মুকিয়া অথবা সোসিয়া, দুটোই খুব জঘন্য, একেবারে জঘন্য। নিজের গডসানের জন্য এরকম বিটকেল নাম ভেবেছো তুমি? না, মানে আসলে আমি তো ম্যাডাম সেমেনোভনা, একটা কাজ করুন না, বাচ্চাদের নামের ডিরেক্টরিটা খুলে দেখুন, ওখানে নিশ্চয়ই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন মিস্টার ইভানোভিচ। একটু দাঁড়ান দাঁড়ান দেখি। হ্যাঁ, এই তো অনেক ভালো ভালো নাম দেখতে পাচ্ছি। কি নাম শুনি? এই যে এখানে আছে ট্রিফিলি, দুলা, ভারাকাসি। বাহ! তারপর ধরুন এই যে এই পাতায় রয়েছে পাফসিকাখি, তারপর ভাক্তিসি। বাবা বাবা,
হায় ঈশ্বর, এই তোমার ভালো নামের নমুনা? বন্ধ করো বইটা এক্ষুনি। না, আর উপায় নেই দেখছি। উপায় নেই মানে? আপনি কি বলতে চাইছেন ম্যাডাম আকাকিয়েভা? বলতে চাইছি, আমার স্বর্গত স্বামীর নামেই আমার ছেলের নাম রাখতে হবে। এতক্ষণ আপনারা যেসব নামের ফিরিস্তি দিলেন, ওর থেকে আকাকি নামটা ঢের ভালো। বেশ, তাহলে তাই হোক। ব্যাপটিজমের সময় আপনার ছেলের নাম হবে আকাকি আকাকিয়েভিচ বেশমেচকিন। এই হলো আকাকির নামের ইতিহাস। বলা যায় নামকরণের সময়ে তার কেরানি হওয়ার ভবিতব্য নির্দিষ্ট হয়ে গিয়েছিল। তবে নিজের পেশা নিয়ে আকাকির কোনো অভিযোগ ছিল না। সত্যি কথা বলতে কি, অফিসের বাইরের জগৎটা সম্পর্কে সে বিন্দু মাত্র কৌতূহল বা আগ্রহ প্রকাশ করত না কখনো। দীর্ঘ কর্মজীবনে অন্য কেরানিদের সঙ্গে সান্ধ্য আমোদ প্রমোদেও কোনো দিন যোগ দেয়নি। অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস, এই ছিল তার জীবন। কবে যে সে ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে আর কেই বা যে তাকে নিয়োগ করেছিল, তা তার অফিসের কারোরই মনে নেই। কত বড় সাহেবই তো এলেন আর গেলেন, কত শিক্ষানবিশ ঢুকে হেড ক্লার্ক হয়ে বেরিয়ে গেল, শুধু আকাকি রয়ে গেল সেই একই জায়গায়, একই অবস্থায়, একই পদে, নকল নবিশ কেরানি হয়ে। আকাকির ছন্নছাড়া চেহারা আর উদাসীন হাবভাবের জন্যে অফিসের অন্যান্য কর্মচারীরা তাকে ব্যঙ্গ বিদ্রুপ করতেও ছাড়ত না। কি হে আকাকি, আজ তোমার অফিসে ঢুকতে আধ মিনিট দেরি হলো যে? তোমার বাড়িওয়ালি বুঝি আবার তোমাকে ঠ্যাঙানো শুরু করেছে? কি যে বলো তার ঠিক নেই। ঠ্যাঙাবে কোন দুঃখে? আমি তো শুনলাম বাড়িওয়ালির সঙ্গে আকাকির বিয়ের কথা নাকি পাকাপাকি হয়ে গেছে। ভদ্রমহিলা 70 বছরের জন্মদিনের আগেই শুভ কাজটা সেরে ফেলতে চান কি না? তাই নাকি? হ্যাঁ, তাহলে তো আর অফিসের আগে নয়, অফিস থেকে ভিড়েও বেচারাকে ঠ্যাঙানি খেতে হবে। মাঝে মধ্যে এই ঠাট্টা তামাশা মাত্রা ছাড়িয়ে যেত। অফিসের সহকর্মীরা আকাকিকে ধাক্কা মারত, তার কাগজপত্র ঘেঁটে দিত, এমনকি ওয়েস্ট পেপার বাস্কেটের বাতিল কাগজ কুচি কুচি করে ছিঁড়ে তার মাথার উপর বৃষ্টির মতো ঢেলে দিত। আকাকি বেশিরভাগ সময় মুখ বুজে এক নাগাড়ে কাজ করে যেত। এত হট্টগোলের মধ্যেও চিঠি নকল করতে একটা দাঁড়ি কমার এদিক ওদিক হতে দিত না। তবে অত্যাচারটা মাঝে মধ্যে অসহ্য হয়ে উঠলে সে চিৎকার করে বলে উঠত, কেন এভাবে অপমান করছেন আমায়? ফর গড সেক, লিভ মি অ্যালোন প্লিজ। সম্প্রতি একটি অল্প বয়সী ছেলে তাদের অফিসে ঢুকেছে। সহকর্মীদের আকাকিকে নিয়ে মজা করতে দেখে সেও প্রথম প্রথম তাদের সঙ্গে যোগ দিয়েছিল। কিন্তু আকাকির এমন হাহাকার শুনে তার বুকটা কেঁপে উঠল। ভাবল, যে সহকর্মীদের শিক্ষিত ভদ্রলোক ভেবে তাদের দলে ভিড়েছিল, তারা আসলে জঙ্গলের পশুর অধম। আকাকির ওই আর্তনাদ যেন ধিক্কারের মতো তার মনে গেঁথে গেল। বহু বছর পরেও সেই কণ্ঠস্বর মনের অতল থেকে উঠে এসে তার অন্তরাত্মা কাঁপিয়ে দিয়ে যেত। নিজের আচরণের জন্যেও সে অত্যন্ত লজ্জিত হয়ে তার সহকর্মীদের বলল, আচ্ছা, আপনারা না মার্জিত ও শিক্ষিত ভদ্রলোক? মিস্টার আকাকিয়েভিচের প্রতি এরকম নিষ্ঠুর রসিকতা করা কি আপনাদের মানায়? নিষ্ঠুর আবার কি? আর কিছুদিন এখানে থাকলে তুমিও ওকে নিয়ে রসিকতাই করবে। কেন শুনি? আমি তো ওর মধ্যে অস্বাভাবিক কিছু দেখিনি, বরং আপনারাই ওর সঙ্গে যাচ্ছে তাই রকমের দুর্ব্যবহার করেছেন। অফিসে সিকিউরিটি গার্ড পর্যন্ত ওকে দেখে উঠে দাঁড়ায় না। বড় সাহেবরা কাগজপত্র কপি করতে দেওয়ার সময় একটা সৌজন্যমূলক কথা পর্যন্ত বলেন না। এত বছর ধরে ভদ্রলোকের একটা প্রমোশন অবধি হয়নি, আজ অবধি সেই নকল নবিশ কেরানি হয়ে। ওই তো প্রমোশন হয়নি সেটা লক্ষ্য করেছো, কিন্তু কেন প্রমোশন হয়নি সেটা কখনো জানতে চেয়েছো কি? কেন হয়নি? হয়নি তোমার প্রাণের বন্ধু মিস্টার আকাকিয়েভিচের জন্য। মানে? মানে খুব সহজ, বুঝলে?
আমাদের এখনকার বড়বাবুর মনটা বেশ দরাজ। কাজে খুশি হলে সকলকেই বকশিস পুরস্কার দেন। অফিসে আসার পর আকাকির কাজের রেকর্ড চেক করে তিনি ঠিক করলেন ওকে কপি করার বদলে একটা রিপোর্ট এডিট করার কাজ দেবেন। তাই নাকি? ইয়েস, কাজটা তেমন শক্ত কিছু না, শুধু রিপোর্টের হেডলাইনটা বদল করতে হবে আর কয়েকটা শব্দের এদিক ওদিক করতে হবে। বাহ, তার মানে তো খুবই সহজ কাজ। তোমার আমার জন্য সহজ, কিন্তু আকাকির কাছে কি তাই? রিপোর্ট হাতে পাওয়ার আধ ঘন্টা পরেই সে ছুটলো বড়বাবুর অফিসে। কাম ইন। ও আকাকি, এর মধ্যেই রিপোর্টটা তৈরি করে ফেললে নাকি? না মানে স্যার আসলে কি ব্যাপার, তোমার দেখি ঘেমে নেই একেবারে নাজেহাল অবস্থা। শরীর খারাপ লাগছে নাকি? আজকের দিনটা ছুটি চাও? না হুজুর, হুজুর আমাকে এসব কাজ দেবেন না হুজুর। আমি ওই কপির কাজ টাজ করি, সেটাই বুঝি স্যার। এইসব এডিটিংয়ের কাজ আমায় দিয়ে হবে না হুজুর। বৃত্তান্তটা শেষ করে আকাকির সহকর্মী নতুন ছেলেটিকে বেশ আত্মতৃপ্তির সঙ্গে বলল, কে এবার বুঝলে তো কেন আমরা আকাকিকে খেপাই? ওর চেহারা, চালচলন, পোশাক আশাক সব কিছুই তো অদ্ভুত। যে ইউনিফর্মটা পরে আসে সেটা দেখেছো কখনো? সবুজ রংটা চটে গিয়ে একেবারে তামাটে মেরে গেছে, তবু সেটা বদলানোর নাম নেই। আর শীতকালে যে ওভারকোটটা পরে আসে, উফ, ওটাকে কোট না বলে আলখাল্লাই বলা ভালো। আহা, সেটার দায় ওকে দিচ্ছেন কেন? হয়তো টাকা পয়সা টানাটানির জন্য। আর থামো দেখি, বোঝাই যায় লোকটা হাড় কিপটে, আর নিজের কপি ছাড়া জগতের আর কাউকে পাত্তা দেওয়ারই প্রয়োজন বোধ করে না। আরে এমন বেখেয়ালে রাস্তা দিয়ে হাঁটে যে কারুর বাড়ি থেকে কেউ আবর্জনা ফেললে সরে যাওয়ার হুঁশটুকু থাকে না, সব এসে ওর গায়ে মাথায় পড়ে, তবু ভ্রুক্ষেপ নেই। রোজই ইউনিফর্মে সবজির পাতা নয়তো কয়লার কালি লেগে থাকে, দেখনি? দেখেছি। তা এমন লোককে নিয়ে তামাশা করবো না তো কি মাথায় তুলে নাচবো? তরুণ সহকর্মীটি আর কথা বাড়াল না, কিন্তু এরপর থেকে সে অন্তত আকাকিকে নিয়ে ঠাট্টা করত না, বরং তাকে ভালো করে লক্ষ্য করতে গিয়ে অবাক হয়ে দেখত কাগজপত্র কপি করার সময় কি এক অব্যক্ত আনন্দে আকাকির মুখটা উদ্ভাসিত হয়ে ওঠে। কোনো বিশেষ শব্দ বা অক্ষর দেখে তার মুখে ছেলে মানুষের মতো পুলকিত হাসি খেলে যায়। ওই তরুণ সহকর্মীটি অবশ্য জানে না যে সন্ধেবেলায় বাড়ি ফিরে জলের মতো ট্যালট্যালে স্যুপ আর কয়েক টুকরো রুটি মাংস দিয়ে ডিনার শেষ করে অফিসের কাগজপত্র নিয়ে মোমবাতির আলোয় লেখা কপি করতে বসে যায় আকাকি। অফিসের কাজ যদি সব হয়ে গিয়ে থাকে, তাহলে পুরনো কোনো নথি বের করে সেটাই বসে বসে নকল করে সে। বিশ্ব সংসার সম্পর্কে কোনো আগ্রহ না থাকলেও কাজের প্রতি যে আকাকির ভালোবাসা একেবারে নিখাদ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। বেশ কয়েকদিন ধরে বিকেলে অফিস থেকে ফেরার সময় শীতের কাঁপুনিটা একটু বেশি অনুভব করছিল আকাকি। উত্তুরে হাওয়ার ঝাপটার ভয়ে ফুটপাত দিয়ে রীতিমতো ছুটে ছুটে অফিস যেতে হচ্ছিল তাকে। সেন্ট পিটার্সবার্গের শীত অবশ্য ধনী গরিব কাউকেই ছাড়ে না, কিন্তু এবারে যেন তার কামড়টা মারাত্মক। অফিসে পৌঁছে সে দেখল ডান হাতটা একেবারে কাঁধ থেকে কনুই অবধি জমে গেছে। জড়তা কাটাতে গিয়ে বেশ কিছুক্ষণ সময় নষ্ট হলো। সেদিন বাড়ি ফিরে নিজের পোশাকের দিকে ভালো করে নজর দিল আকাকি। এতদিনে খেয়াল হলো তার ওভারকোটটার অবস্থাটা সত্যি শোচনীয়। কাঁধ আর কনুইয়ের কাছের কাপড়টা একেবারে ফেঁসে গেছে। ব্যাপারটা দেখে সে বেশ ভাবনায় পড়ল। হে, এই জন্যই আমার ডান হাতটা শীতে জমে যাচ্ছে। এমন হলে তো কাজকর্ম মাথায় উঠবে দেখছি। ইস, কোটের ভেতরে লাইনিংটা পর্যন্ত ছেড়ে গেছে। না,
আজই একবার পেট্রোভিচকে দিয়ে সারানোর ব্যবস্থা করতে হবে। দেরি করা যাবে না, একেবারেই না। কোনো মতে ডিনার সেরে ওভারকোটটা নিয়ে আকাকি তড়িঘড়ি ছুটল পেত্রোভিচের ফ্ল্যাটে। একটা ইঁদো গলির ভাঙাচোরা বাড়ির 4 তলায় থাকে দর্জি পেত্রোভিচ। এমনিতে লোকটা যেমন একগুঁয়ে তেমনই কড়া মেজাজের। সামান্য রিফু বা মেরামতের কাজ করতেই লম্বা চওড়া দাম হাঁকে, কিন্তু পেটে মদ পড়লেই সে একেবারে দিলদরিয়া। তখন পারলে বিনামূল্যেই কাজ করে দেয়। এই জন্যই রান্নাঘর থেকে পেত্রোভিচের বউ সব সময় পাহারা দেয়, পাছে এসে কম দামে কাজ নিয়ে ফেলে। এতকাল আকাকি অনেক বুদ্ধি করে পেত্রোভিচকে দিয়ে তার ওভারকোটটা মেরামত করিয়ে আসছে। কোটের কলার থেকে কাপড় কেটে অন্যান্য জায়গায় শত শত তাপ্পি মেরে দিয়েছে লোকটা। ভেবেছিল এবারেও কয়েকটা তাপ্পি দিয়ে কাজ চলে যাবে, কিন্তু আজ আকাকির কপালটাই খারাপ ছিল। পেত্রোভিচের ঘরে পা দিয়েই সে বুঝতে পারল হাওয়া বেজায় গুলমেলে। মোমবাতির টিমটিমে আলোয় 2 হাতে ছুঁচে সুতো পরানোর ব্যর্থ চেষ্টা করে চলেছে লোকটা। যতবার সুতো পিছলে যাচ্ছে ততই আরো খেপে উঠে গালাগাল দিচ্ছে পেত্রোভিচ। সে যে এখনো গলায় 1 ফোঁটা মদ ঢালেনি তা ওর মেজাজ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। উফ, এটা কি সূঁচ নাকি ইটের দেওয়াল? উফ, তখন থেকে জ্বালিয়ে মারছে দেখছি। ঢোক শালা। হ্যাঁ, এই তো ঢোক ভেতরে, ঢোক ঢোক ঢোক। উফ, আবার বজ্জাতের ধাড়ি। গুড ইভিনিং পেট্রোভিচ। হ্যাঁ, আমি মানে ওই আর কি একটা মেরামতের কাজ। আবার মেরামত? আচ্ছা, তা কি ব্যাপার শুনি। ব্যাপার বিশেষ কিছুই না, মানে ওই যে ওভারকোটটা, হ্যাঁ, ওটা মানে একটু যদি মেরামত, একটু কয়টা তাপ্পি। মেরামত তাপ্পি? হ্যাঁ, তা কই দেখি। এক টিপ নস্যি নিয়ে ওভারকোটটা উল্টে পাল্টে দেখল পেত্রোভিচ। মোমবাতির আলোর কাছে কাপড়টা ধরে অনেকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে নিরীক্ষণ করে অবশেষে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এ হবে না কর্তা। হবে না মানে? মানে এই কোটের ভবলীলা সাঙ্গ হয়েছে, এটা ফেলে দিতে হবে। ফেলে দিতে হবে? ঠিকই বলছি। এইসব কি বলছো পেট্রোভিচ? এই একদিন তো তুমি মানে তোমার কাছেই তো মেরামত করে। পেট্রোভিচ, সামনে শীতকাল, এখন একটা ওভারকোট না থাকলে মানে চলে বলো? সেই কারণেই তো বলছি কর্তা, এই বেলা ভালো করে শীত পড়বার আগে একটা ওভারকোট বানিয়ে নেন। বানিয়ে নেবো? হ্যাঁ, নতুন কোট? হ্যাঁ। এই কেন তামাশা করছো বলো দেখি? আরে তোমার কাছে তো কিছু টুকরো টাকরো আছে নাকি? হ্যাঁ, ওই তো 2টো জায়গা মাত্র ফেঁসে গেছে। দেখো না একটু সেলাই টেলাই করে একটু দেখো না। আরে বাবা, কোথায় করবো সেলাইটা? আসল কাপড়টাই তো পচে গেছে। এই 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 যে দেখুন দেখুন, সূঁচ দিয়ে পুঁততে গেলেই তো সব শুদ্ধ একেবারে ফর্দা ফাই হয়ে যাবে। হ্যাঁ, ও হ্যাঁ, পচে গেছে। এই তাহলে কি হবে? কি আবার হবে? এই কোটটা কেটে কুটে এক জোড়া মোজা বানিয়ে দেওয়া যাবে এখন। দেখবেন ওই বজ্জাত জার্মানদের বানানো মোজার থেকে ঢের বেশি গরম হবে। মোজা? হ্যাঁ, এই কি বলছো পেট্রোভিচ? কেন? আমার কোট দিয়ে মোজা? আলবাত। দেখুন কর্তা, পেত্রোভিচ কখনো অকারণে জিনিস নষ্ট করে না। অন্য দর্জি হলে কি করতো জানেন তো? কোট শুদ্ধ একেবারে ফায়ার প্লেসের জ্বালানি করে ছেড়ে দিত। কি আতন্তরে পড়লাম রে বাবা। এই পেট্রোভিচ, হ্যাঁ, এই শীতে আমি বাঁচবো কি করে ভাই? আহা, কি করে বাঁচবেন আবার? নতুন একটা কোট বানিয়ে নেবেন। আমার হাতের কাজ কি আপনি চেনেন না নাকি? হ্যাঁ, দেখবেন এমন চমৎকার করে বানিয়ে দেবো না, আপনার রিটায়ারমেন্ট অবধি একেবারে হেসে খেলে চলে যাবে। নতুন কোট? হ্যাঁ, কিন্তু অত টাকা? আচ্ছা মানে
কে আর কি মানে কে খরচপত্রের কথা জিজ্ঞেস করছেন? হ্যাঁ ঠিক ধরেছি। তা ধরুন 150 রুবল। 150 রুবল? আলবাত। একটা ওভারকোটের জন্য 150 রুবল? তা অবশ্য যদি খুব শৌখিন জিনিস চান তাহলে বাড়তি কিছু দিতে হবে কর্তা। হ্যাঁ, এই যেমন ধরুন বেজির লোমের কলার বা সিল্কের লাইনিং, এই সব দিতে চাইলে কিন্তু 100 রুবল খরচ পড়বে। এই পর্যন্ত শুনে আকাকির মাথা ভোঁ ভোঁ করতে লাগলো। কোনো মতে পেত্রোভিচের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরল সে। বছরে 400 রুবল রোজগার করা কেরানির কাছে 150-200 রুবল দিয়ে ওভারকোট বানানো দিবা স্বপ্নের থেকে কম কি? অবশ্য পেত্রোভিচ আজ মাতাল ছিল না, তাই দামটা অনেক চড়িয়ে বলেছে। দর কষাকষি করে 150টাকে 80 রুবলে ঠিকই নামানো যাবে। কিন্তু 80 রুবলই বা সে পাবে কোথায়? এত বছর চাকরি করবার পরেও তার সঞ্চয় বলতে মাত্র 40 রুবল। প্রতিদিনের খরচ থেকে 2 কোপেক সরিয়ে সরিয়ে তার টিনের বাক্সে ওইটুকু টাকাই জমেছে। বাকি 40 তাহলে আসবে কোত্থেকে? ডিনারের পর অনেকক্ষণ বসে বসে এই নিয়ে চিন্তা করল আকাকি। না 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 না, এ তো সংসারের খরচ কমানো ছাড়া আর উপায় নেই দেখছি। সন্ধেবেলা চা খাওয়ার অভ্যেস ছাড়তে হবে, আর মোমবাতি জ্বালানো চলবে না। খুব দরকার পড়লে না হয় ওই বাড়িয়ালির ঘরে গিয়ে একটু কাজ টাজ করে নেবো তার মোমবাতির আলোয়। আর হ্যাঁ, রাস্তাঘাটে কিন্তু সাবধানে হাঁটাচলা করতে হবে, যাতে জুতোর তলা আরো ক্ষয়ে না যায়। আবার ধোপার বাড়ি আছে, ওরে বাবা রে, ধোপার বাড়িতে যতদূর সম্ভব কম ধুতে দিতে হবে। আর পুরনো জামা কাপড় যাতে ফেঁসে না যায়, তাই বাড়ি ফিরেই সব ছেড়ে টেরে একেবারে ওই ড্রেসিং গাউনটা পরে থাকতে হবে। হ্যাঁ, ড্রেসিং গাউন, ড্রেসিং গাউন এতদিন ধরে জমিয়ে রেখেছিলাম। যাক, এবার যদি কাজে লেগে যায়, যাক। শেষ পর্যন্ত 80 রুবলে কাজ করতে রাজি হয়ে গেল পেত্রোভিচ। আকাকিও কঠোরভাবে টাকা জমানো শুরু করল। নতুন জীবনে অভ্যস্ত হতে প্রথম প্রথম কষ্ট হলেও দিন কয়েক পরে সবকিছু সহজ হয়ে গেল। নতুন ওভারকোটের লক্ষ্যে স্থির হয়ে যতই তপস্যা করতে লাগল, ততই প্রফুল্ল হয়ে উঠল আকাকির মন। তার স্বপ্নে এখন শুধুই ঘুরপাক খায় মোটা তুলোয় ঠাসা মজবুত লাইনিং দেওয়া টেকসই একটা ওভারকোট। আকাকির মনে হতো সে যেন আর একা নয়, নতুন জীবন সঙ্গিনীর মতোই ওভারকোটটা তার সঙ্গে চিরতরে গাঁটছড়া বেঁধে তার সহযাত্রী হতে চলেছে। ভিতরে ভিতরে সে রোমাঞ্চিত হয়ে উঠল। এতদিন জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল না, কিন্তু এবার যেন বেঁচে থাকার একটা নতুন মানে খুঁজে পেল আকাকি। লক্ষ্য পূরণের দিন যত এগিয়ে আসে, তার দৈনন্দিন কষ্টগুলো ততই তুচ্ছ হয়ে ওঠে। মাঝে মধ্যেই পেত্রোভিচের কাছে গিয়ে ওভারকোটের কাপড়, মাপ, ছাঁটকাট নিয়ে আলোচনা করে সে। ক্রমে অফিসে বোনাস পাওয়ার দিন এসে গেল। সেখানেও আকাকির জন্যে একটা নতুন চমক অপেক্ষা করছিল। তাকে অফিসে ডেকে বড়বাবু বললেন, এসো এসো আকাশ, এবার কিন্তু তোমার কাজের রেকর্ড খুব ভালো দেখছি। থ্যাংক ইউ স্যার। প্রত্যেকবার তোমাকে 40 রুবল বোনাস দিই, কিন্তু 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 এবার ঠিক করেছি তোমাকে কিছু বেশি দেব। অনেক ধন্যবাদ স্যার। এই বোনাসটা পেলে আমার যে কি উপকার হবে, মানে আমি তার উপর বাড়তি আরো 5টা রুবল পেলে মানে মানে সত্যি স্যার। আরে 5 নয়, হে 5 নয়, 20। এই যে এই এই তোমার 60 রুবল। নাও নাও নাও, ধরো ধরো। আকাকির মুখে কথা সরছিল না। 5 নয়, 10 নয়, একেবারে 20 রুবল। এই যে স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ।
গত 2-3 মাস প্রায় অনাহারে কাটানোর পর তার মনে হলো এতদিনে সব কষ্ট সফল হয়েছে। অবশেষে ওভারকোট তৈরি করবার টাকা জোগাড় হলো। সেদিন সন্ধেবেলাতেই সে আবার ছুটল পেত্রোভিচের বাড়ি। এই পেত্রোভিচ, ও কর্তা বলুন। আর চিন্তা নেই। কেন? এই শোনো, দেখো ওভারকোটের টাকা জোগাড় হয়ে গেছে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ। বাহ বাহ বাহ, তাহলে আর দেরি করা কেন কর্তা? চলুন আজই গিয়ে দোকানে কাপড়গুলো কিনে ফেলি। হ্যাঁ, শীত পড়তে আর কিন্তু বেশি দেরি নেই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এবার তোমার সঙ্গে যেমন আলোচনা করেছিলাম, হ্যাঁ। এই সেই মতো কেনাকাটা করে নেবো। বেশ বেশ। আচ্ছা, কিন্তু বেজির লোমের কলার আর সিল্কের লাইনিং হলে কিন্তু আরে কি যে বলো তুমি, মাথা খারাপ নাকি? হ্যাঁ, আরে ক্যালিকো লাইনিং দিলেই আমি ধন্য হবো। তা বেশ। 80 রুবেল দিলেই যা হয় তাই নিয়েই আমার সন্তুষ্ট থাকবে। আরে চিন্তা করবেন না কর্তা, ওই 80 রুবলেই যা ভেলকি দেখিয়ে দেবো না, আপনার চোখের পলক পড়বে না। কি আর বলি কর্তা, নেহাত কিনা আমি গরিব ভূমিদাসের ছেলে, না হলে ওই নেভস্কি প্রসপেক্টের মতন বড় লোক পাড়ার দর্জিদের থেকে পশার কেড়ে নিতে আমার 2 দিনও লাগতো না, বুঝলে? তা যা বলেছ। যাই হোক, চলুন চলুন যাই। চলো। অনেক দোকান ঘুরে ঘুরে মনের মতো জিনিসপত্র কেনা হলো। লাইনিংয়ের কাপড় ক্যালিকোর হলেও সত্যি খুব মজবুত আর সিল্কের মতোই নরম। কলারটা বেড়ালের লোম দিয়ে বানানো হবে, কিন্তু দূর থেকে দেখে কার সাধ্য বোঝে যে সেটা বেজির লোম নয়। পাক্কা 2 সপ্তাহ লাগলো জিনিসটা তৈরি হতে। অবশেষে ঠিক ভয়ঙ্কর শীত পড়বার মুখে এক সকালে পেত্রোভিচ হাজির হলো আকাকির বাড়ি। তার হাতে পরিষ্কার কাপড়ে মোড়া আকাকির 7 রাজার ধন, সেই নতুন ওভারকোট। আজ পেত্রোভিচের হাবভাব বদলে গেছে। কোটটা বানিয়ে সে যে নিজেই একরকম অসাধ্য সাধন করে ফেলেছে, সেই বোধ তার চোখে মুখে ফুটে উঠেছে। মহা সম্ভ্রমে মোড়ক থেকে ওভারকোটটা খুলে আকাকিকে পরিয়ে দিল। আয়নায় নিজেকে দেখে আকাকি একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। নিজের হাতে শিল্পকর্ম মুগ্ধ হয়ে দেখতে দেখতে পেত্রোভিচ বলল, বুঝলেন কর্তা, পেত্রোভিচ বলেই এমন দামে এই জিনিস পেলে না। ওই নেভস্কি প্রসপেক্টের দর্জি হলে মজুরি নিত 70 রুবল। হ্যাঁ, কিন্তু তারাও কি আর 2 সপ্তাহের মধ্যে এমন জিনিস তৈরি করে দিতে পারতো? সবই ভাগ্য কর্তা, সবই ভাগ্য। সত্যি সবই ভাগ্য। নতুন ওভারকোট গায়ে কেমন একটা ঘোরের মধ্যে অফিসের উদ্দেশ্যে বেরোলো আকাকি। তার পিছন পিছন অনেক দূর পর্যন্ত পেত্রোভিচও গেল, কারণ নিজের হাতের কাজ দেখে দেখে তারও মন ভরছিল না। আকাকির অবশ্য ও সব দিকে ভ্রুক্ষেপই ছিল না। সে তখন সম্পূর্ণ অন্য জগতে বিচরণ করছে। আহ, কি গরম ওভারকোটটা, পরে কি আরাম! নিজেকে একটা নতুন মানুষ বলে মনে হচ্ছে। ডিপার্টমেন্টে পৌঁছে সন্তর্পণে কোটটা খুলে যখন ক্লোক রুমে ঝুলিয়ে রাখছে, তখন বোধহয় তার কর্মজীবনে প্রথমবার দরজার সিকিউরিটি গার্ড তাকে লক্ষ্য করল। দেখতে দেখতে সারা অফিসে রাষ্ট্র হয়ে গেল যে আকাকি আকাকিয়েভিচ অবশেষে একটা নতুন ওভারকোট বানিয়েছে। জিনিসটা দেখতে সবাই নিমেষের মধ্যে ক্লোক রুমে ভিড় জমিয়ে ফেলল। মুক্ত কণ্ঠে ওভারকোটটার প্রশংসা করে সবাই আকাকির টেবিলে এসে তাকে অভিনন্দন জানাতে লাগলো। আরে করেছো কি হে? এই যে একেবারে খাসা জিনিস পেয়েছো। বিস্তর খসলো নিশ্চয়ই। হ্যাঁ, এমন ওভারকোট তো 150-200 রুবলের কম হবে বলে মনে হচ্ছে না। সত্যিই মিস্টার আকাকিয়েভিচ, এমন জমকালো কোট পরলে আপনার চেহারাটাই বদলে যাবে। তা ভাইয়া আকাকি, কোট কেনার আনন্দে একটু খাওয়া দাওয়া করাই বা বাকি থাকে কেন? হ্যাঁ ঠিক ঠিক। আকাকি সারা জীবন প্রায় অদৃশ্য হয়েই কাটিয়েছে।
হঠাৎ করে সহকর্মীদের এমন হৃদ্যতা দেখে সে বেচারা একেবারে দিশেহারা হয়ে পড়ল। কি যে বলা উচিত বা করা উচিত কিছুই মাথায় আসছিল না। তাকে বিপন্নভাবে আমতা আমতা করতে দেখে অ্যাসিস্ট্যান্ট হেড ক্লার্কের বোধহয় একটু করুণা হলো। তিনি বলে উঠলেন, আহা কি মুশকিল! আকাকির কোট কিনতে এমনিতেই এত খরচা হলো, এখন আবার ওর কাছে খাওয়ার আবদার করছো তোমরা, হ্যাঁ? আচ্ছা, তোমাদের কি আক্কেল বলে কিছু নেই নাকি? কিন্তু স্যার আমরা তো সামান্য একটু থাক, আকাকির এমন আনন্দের দিনে তো আমাদেরই ওকে খাওয়ানো উচিত। কি বলো? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, বরং আমি তোমাদের সকলকে আজ সন্ধ্যায় আমার বাড়িতে চায়ের নেমন্তন্ন করছি। হ্যাঁ, ঘটনাচক্রে আজই আমার জন্মদিন পড়েছে, বুঝলে কি না? হ্যাঁ, এমনিও একটা পার্টির আয়োজন করছিলামই, তা ভালোই হলো, এক ঢিলে দুই পাখি মারা যাবে, কি বলো? বাহ বাহ বাহ, এ তো দারুণ ব্যাপার। হ্যাঁ স্যার, এ তো খুবই ভালো হলো। হ্যাঁ এ তো দারুণ সত্যি। হ্যাঁ, কিন্তু আকাকি, হ্যাঁ স্যার। তোমাকে কিন্তু আমার ওখানে সবার আগে দেখতে চাই, বুঝলে? আগে স্যার আমি মানে আহা, মানে টানে কিচ্ছু নয়। দেখো বাপু, তোমার অনারে যখন পার্টি হচ্ছে তখন তোমাকে তো আসতেই হবে, হ্যাঁ? যাই হোক, যাও যাও যাও, এখন সবাই কাজে যাও, দেখি আবার সন্ধ্যাবেলায় দেখা হবে, কেমন? আরও একবার অ্যাসিস্ট্যান্ট হেড ক্লার্ককে ধন্যবাদ আর আকাকিকে অভিনন্দন জানিয়ে সবাই নিজের কাজে ফিরে গেল। আকাকি অবশ্য সারাদিনই ঘোরের মধ্যে কাটালো। আনন্দ আর উত্তেজনায় কপি করতে গিয়ে একটা বানান পর্যন্ত ভুল হয়ে গেল। তার জীবনে এমন রঙিন খুশির দিন আগে কখনো আসেনি। অফিস শেষ করে বাড়ি গিয়ে ওভারকোট গায়ে অনেকক্ষণ আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখল আকাকি। দরজার পাশের আংটায় ঝোলানো পুরনো কোটটার দিকে চোখ পড়তে হাসি পেল তার। সত্যি একদিন যে ওই আলখাল্লা পরে কি করে বাইরে বেরোতো কে জানে। বারবার নিজের নতুন কোটটার গায়ে হাত বুলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সেটাকে দেখেও আশ মিটছিল না তার। ধোপদুরস্ত জামা কাপড় পরে পার্টির উদ্দেশ্যে বেরোতে বেশ দেরি হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট হেড ক্লার্কের বাড়ি একটা অভিজাত পাড়ায়। আকাকির পাড়া থেকে কিছু দূরে একটা নির্জন অন্ধকার এলাকা পেরিয়ে সেখানে পৌঁছতে হয়। বেশ কিছুক্ষণ পা চালিয়েই জনবহুল রাজপথে উঠে পড়ল আকাকি। চারিদিকে আলো ঝলমল করছে। সুসজ্জিত পুরুষ আর মহিলারা দামি দামি ফার কোট পরে হেঁটে যাচ্ছে। এখানকার স্লেজ গাড়ি চালকদের মাথায় বাহারি টুপি, পরনে জমকালো উর্দি। ভালুকের চামড়া বিছানো চকচকে স্লেজগুলো তুষারের উপর দিয়ে উড়ে চলেছে যেন। বিহ্বল হয়ে এইসব দেখতে দেখতে আকাকি অবশেষে পৌঁছে গেল তার গন্তব্যে। অ্যাসিস্ট্যান্ট হেড ক্লার্কের সাজানো গোছানো বাড়ির ক্লোক রুমে নতুন ওভারকোটটা ঝুলিয়ে রেখে বসবার ঘরে ঢুকতেই তার চোখ যেন ধাঁধিয়ে গেল। ঘর একেবারে লোকে লোকারণ্য। খাবার আর পানীয়ের ভারে টেবিল ভেঙে পড়ছে। শ্যাম্পেনের গেলার সাথে সকলেই কথাবার্তায় মশগুল। এত লোক দেখে আকাকি সোজা উল্টো দিকে হাঁটা দেওয়া তাল করছিল, কিন্তু ঠিক তখনই তার সহকর্মীদের চোখে পড়ে গেল। আরে এই তো আকাকি এসে গেছে। কে? কোথায় ছিলে এতক্ষণ? আরে অ্যাসিস্ট্যান্ট হেড ক্লার্ক তো সেই কখন থেকে তোমাকে আরে ওই যে উনি আসছেন। হ্যাঁ, আরে এই তো আকাকি, এসো এসো এসো, আসতে এত দেরি হলো যে? আগে স্যার আমি মানে কি স্যার আমি বরং যাই স্যার। আরে সে কি, বাড়িতে পা দিতে না দিতেই আবার যাওয়ার তাল করছো? হ্যাঁ, শোনো, ওই সব হবে না এখানে। হ্যাঁ, বসে একটু খাওয়া দাওয়া করো দেখি। হ্যাঁ, বসো 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 বসো। হ্যাঁ, একটু শ্যাম্পেন খাওয়া, বুঝলে? হ্যাঁ, তারপর দেখা যাবে। খাওয়া দাওয়া? আচ্ছা, আমি একটু ওদিকটা সামলে আসি, যাই। সত্যি কথা বলতে কি, খিদে আকাকির পেট চুঁই চুঁই করছিল। আর বেশি আপত্তি না করে গুটি গুটি খাবার টেবিলের দিকে হাঁটা দিল সে। মাংসের প্যাটি, স্যালাড, পেস্ট্রি, আরো নানা রকম সুস্বাদু খাবার
আর এক পাত্র শ্যাম্পেন খাওয়ার পর বেশ একটু চাঙা বোধ করল। কিন্তু একটু পরেই চারদিকের হইচই কথাবার্তা লোকজনের ভিড়ে আবার অপ্রস্তুত বোধ করতে লাগল। সহকর্মীদের সঙ্গে তাসের আড্ডায় বসে বেশ কিছুক্ষণ খেলা দেখার পর তার খেয়াল হলো রাত প্রায় 12টা বাজে। এত রাত পর্যন্ত জেগে থাকার মোটেই অভ্যেস নেই তার। পাছে সহকর্মীরা বাধা দেয়, তাই কাউকে কিছু না বলেই অ্যাসিস্ট্যান্ট হেড ক্লার্কের বাড়ি থেকে বেরিয়ে এলো আকাকী। ইস, রাস্তাঘাট তো একেবারে শুনশান হয়ে গেছে দেখছি। পা চালাতে হবে। তো এই সন্ধ্যেটা মন্দ কাটলো না। হ্যাঁ, আর ঠান্ডা 12টার সময় ঠান্ডা টেরই পাচ্ছি না। না, পেত্রোভিচ সত্যি কোটটা ভালো বানিয়েছে, স্বীকার করতেই হবে। হাঁটতে হাঁটতে আবার সেই মধ্যবর্তী নির্জন এলাকাটায় চলে এসেছিল আকাকী। এখানকার রাস্তায় টিমটিম করে কয়েকটা মাত্র আলো জ্বলছে। শ্যাম্পেন খেয়ে মাথাটা একটু হালকা হয়েছিল বলে আকাকী সম্পূর্ণ সজাগ ছিল না। তার পিছন পিছন কখন যে কয়েকটা পায়ের শব্দ আর ফিসফিস ঘনিয়ে এসেছে সে টেরই পায়নি। হাঁটতে হাঁটতে একটা 3 মাথার মোড়ের কাছে এসে আকাকী কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়েছিল। জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। শুধু অনেক দূরে চত্বরের মাঝখানে চৌকিদারের ঘরে একটা লণ্ঠন জ্বলছে। সেই আলোটা লক্ষ্য করে পা বাড়াতে যাবে এমন সময় একটা বাজখাঁই গলার আওয়াজে আকাকীর পা দুটো যেন পাথরের মতো জমে গেল। এই, কোথায় পালাচ্ছিস? দাঁড়া চুপচাপ। কে আপনারা? কি চান? কি চাই? দাঁড়া, দেখাচ্ছি তোকে। এই, তোরা আয় তো। বাঁচাও, বাঁচাও, পুলিশ! অন্ধকারের মধ্যে দুটো মুষ্ক লোক আকাকীকে দুদিক থেকে ঘিরে ফেলেছিল। ভালো করে কিছু বোঝবার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মোক্ষম এক ঘুষিতে কাবু করে দিল গুন্ডাগুলো। ঘুষির চোটে বোধহয় সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলেছিল আকাকী। কয়েক মুহূর্ত পর সম্বিত ফিরতে যখন সে উঠে দাঁড়ালো তখন কাউকেই দেখতে পেল না। হঠাৎ অনুভব করল ঠান্ডায় তার হাড় মজ্জা জমে যাচ্ছে। তার বুকে যেন মুগুরের ঘা পড়ল। কোট কোথায় গেল? আমার ওভারকোটটা কোথায় গেল? অন্ধকারে চারিদিকে এবার হাতড়ে ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না। পকেটে পয়সা কুড়ি কিছু না পেয়ে ছিনতাইবাজরা তার নতুন ওভারকোটটাই খুলে নিয়ে গেছে। তার পরনে এখন শার্ট প্যান্ট ছাড়া কিছুই নেই। দুঃখে আর হতাশায় পাগলের মতো হয়ে গেল আকাকী। দৌড়তে দৌড়তে চৌকিদারের ঘরে গিয়ে দেখল লোকটা চেয়ারে বসে ঝিমোচ্ছে। আকাকী চিৎকার করে উঠল, কেমন চৌকিদার তুমি? কে? কি ব্যাপার? চেঁচাচ্ছ কেন? বাইরে দুটো গুন্ডা আমার ওভারকোটটা ছিনতাই করে নিয়ে চলে গেল, আর তুমি বসে বসে ঝিমোচ্ছ। এই তোমার পাহারা দেওয়ার নমুনা? চিৎকার করে কানের পোকা নাড়িয়ে দিল দেখছি। আরে বাবা, রাস্তার ওপারে দুটো লোক তোমাকে ডেকে থামালো সেটা তো দেখলাম। দেখলে? কিন্তু তারা ছিনতাইবাজ না তোমার ইয়ার দোষ সেটা আমি জানবো কি করে? আরে বাবা রে, আমি কি অন্তর্যামী নাকি? বাহ বাহ বাবা, চমৎকার। তোমার কুড়েমির জন্য আমার সর্বনাশ হয়ে গেল, তার কি হবে? শোনো বাপু, আমার কাছে চেঁচিয়ে কোনো লাভ হবে না। চোরি ছিনতাই কিছু হয়ে থাকলে কাল পুলিশে খবর দিও, তারাই তোমার লাখ টাকার ওভারকোট খুঁজে দেবে। এখন মানে মানে পথ দেখো তো। রাত বিরেতে যত সব উটকো ঝামেলা। কোন রকমে টলতে টলতে আকাকী যখন বাড়ি ফিরল তখন তার বিধ্বস্ত অবস্থা। মাথায় যেটুকু চুল ছিল তা কাকের বাসার মতো এলোমেলো হয়ে আছে। সারা শরীর বরফের গুঁড়োয় মাখামাখি। সদর দরজায় ধাক্কা দেওয়ার পর বাড়িওয়ালি উঠে এসে
আকাকীকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তাকে ধরাধরি করে তার ঘরে নিয়ে গিয়ে বসিয়ে জিজ্ঞেস করল, কম্বলটা একটু গায়ে দিয়ে বসুন দেখি। এমন অবস্থা কি করে হলো মিস্টার আকাকিয়েভিচ? আর এই ঠান্ডার মধ্যে আপনার ওভারকোটটাই বা কোথায় ফেলে এলেন? ওভারকোট ওভারকোট চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। ছিনতাই বলছেন কি? হ্যাঁ ম্যাডাম, রাস্তায় দুটো দুমসো লোক আমায় কি জোর খুশি মারলো দেখুন না। কি কাণ্ড! সবটা খুলে বলুন তো, ঘটনাটা কোথায় ঘটলো? কম্বলটা গায়ে জড়ানোর পর একটু ধাতস্থ হয়েছিল আকাকী। ধীরে ধীরে পুরো বৃত্তান্তটা বাড়িওয়ালিকে জানালো। মন দিয়ে সবটা শুনে সহানুভূতির সঙ্গে মাথা নেড়ে বাড়িওয়ালি বলল, ভারী দুঃখের ব্যাপার, কিন্তু আপনি চিন্তা করবেন না মিস্টার আকাকিয়েভিচ। এক কাজ করুন, কাল সকালে সোজা ডিস্ট্রিক্ট চিফ অফ পুলিশের বাড়ি চলে যান। ওকে ধরতে পারলে আপনার কোট নিশ্চয়ই উদ্ধার হবে। ডিস্ট্রিক্ট চিফ অফ পুলিশ? কিন্তু অত বড় মানুষ কি আমার সঙ্গে? আরে না না, ভদ্রলোককে আমি চিনি, দিব্যি ভালো মানুষ। আপনি চেনেন? হ্যাঁ মানে আমার আগেকার রাঁধুনি অ্যানা ওকে খুব ভালো করে চেনে। সে এখন ওই পুলিশ সুপারিনটেন্ডেন্টের বাড়িতেই কাজ করে কি না। আমিও তো যাতায়াতের পথে রোজই ওকে দেখি। প্রতি রবিবার আমাদের চার্চেও আসেন, তখনও সবার দিকে তাকিয়ে বেশ হাসি মুখে তাকান। ভালো মানুষ না হলে আর সাধারণ লোকজনের দিকে তাকিয়ে হাসবেন কেন বলুন? আমি বলছি, উনি ঠিক আপনাকে সাহায্য করবেন। আকাকী বিষণ্ণ মনে মেঝের দিকে তাকিয়েছিল। বাড়িওয়ালির সব কথা যে কানে যাচ্ছিল তা নয়, কোট হারানোর শোক আর গুন্ডাদের অত্যাচারে তার শরীর যেন একেবারে ভেঙে পড়েছিল। বাড়িওয়ালি চলে যেতেই ধপ করে বিছানায় শুয়ে পড়ল আকাকী, কিন্তু সারাটা রাত চোখের পাতা এক করতে পারল না। স্যার শুনছেন? স্যার, ব্যাপার কি? সাত সকালে এত ডাকাডাকি কিসের? ওই সুপারিনটেন্ডেন্ট স্যার বাড়িতে আছেন? মানে এটা ভীষণ বিপদে পড়ে এসেছি। আরে এটা কি একটা দেখা করতে আসার সময় হলো মশাই? সুপারিনটেন্ডেন্ট এখন ঘুমোচ্ছেন, আপনি পরে আসুন। যত সব বেআক্কেলের দল। ভোরের আলো ফুটতে না ফুটতেই ডিস্ট্রিক্ট চিফ অফ পুলিশের বাড়ি হাজির হয়েছিল আকাকী, কিন্তু দারোয়ান তাকে দরজার বাইরে থেকেই বিদায় করে দিল। অত সকালে সুপারিনটেন্ডেন্ট কারোর সঙ্গে দেখা করেন না। বেলা 10টা নাগাদ আবার তাঁর বাড়ি গিয়ে শুনল সুপারিনটেন্ডেন্ট তখনও ওঠেননি। আরও ঘণ্টাখানেক পরে ফিরে যেতে দারোয়ান জানালো সুপারিনটেন্ডেন্ট ইতিমধ্যে কোথায় যেন বেরিয়েছেন, লাঞ্চের আগে দেখা হবে না। লাঞ্চের পর অবশেষে দারোয়ান তাকে বাড়ির ভেতর ঢুকতে দিল, কিন্তু ক্লোক রুমে পা দিতে না দিতেই সাহেবের 2 সেক্রেটারি পথ আটকে দাঁড়ালো। আকাকী কেন সুপারিনটেন্ডেন্টের সঙ্গে দেখা করতে চায় তার পুরো ফিরিস্তি না শুনে কিছুতেই তাকে ঢুকতে দেবে না। তাদের রকম সকম দেখে জীবনে প্রথমবার আকাকীর মাথাটা গরম হয়ে উঠল। সে রীতিমতো ধমকে সুরে বলল, আরে আমি একজন সরকারি কর্মচারী, সাহেবের সঙ্গে জরুরি দরকারে দেখা করতে এসেছি, আমাকে আটকাচ্ছেন কোন এখতিয়ারে? এই শুনুন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আপনাদের নামে ওপর মহলে রিপোর্ট করে দেবো। এই কথা শুনে 2 সেক্রেটারি একবার পরস্পরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করে আকাকীর পথ ছেড়ে দাঁড়ালো। আকাকীও গটগটিয়ে পুলিশ সুপারিনটেন্ডেন্টের ঘরে ঢুকে গেল, কিন্তু সেখানেও যে আরও এক বড় বিপত্তি অপেক্ষা করছিল তা সে বুঝতে পারেনি। সুপারিনটেন্ডেন্টকে ওভারকোটের ছিনতাইয়ের ঘটনাটার আদ্যোপান্ত বিবরণ দিয়ে সে ভাবল সাহেব নিশ্চয়ই কিছু সুরাহা করবেন, কিন্তু বৃত্তান্তটা শুনে তিনি উল্টে আকাকীকেই অদ্ভুত সব প্রশ্ন করতে লাগলেন।
তা আপনি বা অত রাতে বাড়ি ফিরেছিলেন কেন শুনি? কি স্যার, মানে ওই যে বললাম না স্যার, পার্টি থেকে বেরোতে বেরোতে। পার্টি? আমাকে বোকা পেয়েছেন? পার্টি থেকে কেউ এত রাতে পায়ে হেঁটে ফেরে? গাড়ি ভাড়া করে যাননি কেন? আগে স্যার, আমার তো গাড়ি ভাড়া করার সামর্থ্য নেই। গাড়ি ভাড়া করার পয়সা নেই, অথচ পার্টিতে গেছেন। আদৌ পার্টিতে গিয়েছিলেন নাকি বাজে পাড়ায় ফুর্তি করে ফিরছিলেন? এইসব কি বলছেন হুজুর? আমি তো আমাদের অফিসের বড়বাবুর ফ্ল্যাটে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। নেমন্তন্ন খেয়ে রাত্রির 12টার সময় বাড়ি ফিরছিলেন, তাই তো? হ্যাঁ স্যার। পেছন থেকে দুটো লোক আপনাকে ফলো করছে, সেটা টেরও পাননি। সত্যি কথা বলুন দেখি, পার্টিতে কপে গলায় ঢেলেছিলেন? না। মাতাল হয়ে রাস্তাঘাটে চলাফেরা করলে চুরি ছিনতাই আটকানোর সাধ্য স্বয়ং ঈশ্বরেরও নেই, বুঝলেন? যত সব। আকাকি যখন পুলিশ সুপারিনটেন্ডেন্টের ঘর থেকে বেরিয়ে এলো, তখন তার মাথা ঝিমঝিম করছে। ওভারকোটটা উদ্ধার হবে কিনা সে বিষয়ে তার যথেষ্ট সন্দেহ হচ্ছিল। হতাশায় আর ক্লান্তিতে অবশ হয়ে সেই দিনটা আর অফিসে যেতে পারল না। বাকি দিনটা মরার মতো বিছানায় শুয়ে কাটালো। পরদিন আবার তার পুরনো ছেঁড়া আলখাল্লা গায়ে দিয়ে মন্থর পায়ে অফিসে পৌঁছল আকাকি। তার এমন করুণ চেহারা দেখে সবাই তাজ্জব হয়ে গেল। চুরির ঘটনাটা শুনে প্রায় সকলের মনেই সমবেদনা জাগল, যদিও এর মধ্যেও কয়েকজন নাছোড়বান্দা লোক তাকে ব্যঙ্গ করতে ছাড়ল না। তোমার দেখি কপালটাই খারাপ হে, তুমি ছাড়ালে ওই আলখাল্লা তোমার পিছু ছাড়বে না দেখছি। আকাকি, বলছি এই নতুন কোটটা কি সত্যি হারিয়েছো নাকি তুলে রেখেছো? না মানে তোমার আলখাল্লা এত পুরনো সঙ্গী, তার মায়া ত্যাগ করা কি আর সহজ কথা? হ্যাঁ, আপনারা একটু চুপ করবেন? দেখছেন মিস্টার আকাকিয়েভিচের কি অবস্থা, তার মধ্যে কি ওর সঙ্গে মস্করা না করলেই নয়। আহা, আমরা তো শুধু ওর মনটা একটু হালকা করবার জন্যই। ওকে একটু সাহায্য করবার চেষ্টা করুন, তাতে বরং ওর মনটা হালকা হবে। আমি বলি কি, মিস্টার আকাকিয়েভিচের কোটের দামটা আমরা সবাই চাঁদা তুলে ওকে দেওয়ার চেষ্টা করি। যে যেটুকু সাহায্য করতে পারবে সেটা অ্যাসিস্ট্যান্ট হেড ক্লার্কের কাছে জমা করা হোক। এটা মন্দ আইডিয়া নয়, তবে কি? সকলে চাঁদা তুলতে রাজি হলো ঠিকই, কিন্তু যে টাকা জমা হলো তার অঙ্কটা নেহাতই সামান্য। ওই মাসে অফিসের বড়বাবুকে কোন এক উপলক্ষে উপহার দিতে গিয়ে সকলেরই পকেট থেকে বেশ কিছু টাকা খসেছিল, তাই আকাকির ভাগ্যে আর বিশেষ কিছু জুটল না। অগত্যা অ্যাসিস্ট্যান্ট হেড ক্লার্ক তাকে ডেকে বললেন, শোনো আকাকি, তোমাকে আমি বরং একটা পরামর্শ দিই, বুঝলে? পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে বলে তো মনে হয় না। লাভ হবে না? কি করে হবে তুমি বলো না। ধরো যদি কোনো পুলিশ তোমার ওভারকোটটা উদ্ধারও করে, ওটা যে তোমার কোট সেটা ওদের কাছে প্রমাণ করবে কি করে তুমি? মাঝখান থেকে ওটা পুলিশের হারানো জিনিসের গুদাম ঘরে চালান হবে। তাহলে কি হবে স্যার? বরং আমি বলি কি, তুমি কোনো প্রমিনেন্ট পার্সোনাজ মানে গণ্যমান্য ব্যক্তির কাছে যাও, বুঝলে? ও, হোমরা চোমরা লোকেদের নানা জায়গায় চেনাশোনা থাকে। তা ঠিক। তেমন কাউকে ধরতে পারলে তিনি লেখালেখি করে কোনো উপযুক্ত জায়গায় একটা যোগাযোগের উপায় বের করে দিতে পারবেন, বুঝলে? তার ফলে ওভারকোটও তাড়াতাড়ি উদ্ধার হবে, আর সেটা তোমার হাতে এসে পৌঁছবে। না না, ওসব পুলিশ পুলিশ ধরে কিচ্ছু হবে না, বুঝলে? যাও যাও। উপায়ান্তর না দেখে অ্যাসিস্ট্যান্ট হেড ক্লার্কের পরামর্শ নেওয়ায় স্থির করল আকাকি। যে গণ্যমান্য ব্যক্তিটির শরণাপন্ন হল, সেই ভদ্রলোক খুব বেশি দিন গণ্যমান্য হয়ে ওঠেননি। সম্প্রতি এক রাজনৈতিক নেতার পদে আসার পর থেকে তাঁর চালচলন পুরোপুরি বদলে গিয়েছিল। যদিও উপর মহলে জিজ্ঞেস করলে কজন লোক তাকে চিনতে পারতেন তা বলা যায় না। নেতাটি অবশ্য অল্পদিনেই আরও বেশি গণ্যমান্য হওয়ার জন্য নানাবিধ উপায় অবলম্বন করতে পিছপা হতেন না। অফিসে তার হাঁক ডাকে সকলেই তটস্থ হয়ে থাকত। তার ক্যাবিনের বাইরে দরজায়
উর্দিপরা চাপরাশিরা দর্শন প্রার্থীদের আটকানোর জন্যে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকত। তাদের নিয়মানুবর্তিতা আর কঠোর নিয়ম শৃঙ্খলা সম্পর্কে মনে করিয়ে দিতে কখনোই ভুলতেন না নেতা মহাশয়। কতদিন বলেছি আমার সঙ্গে কথা বলার জন্য সিঁড়ির নিচে লাইন দেবেন। অকারণ হুড়োহুড়ি আমি পছন্দ করি না। যা দরকার প্রথমে ক্লার্ককে জানাবেন, তিনি জানাবেন রেজিস্ট্রারকে, রেজিস্ট্রার জানাবেন সেক্রেটারিকে, সেক্রেটারি জানাবেন চিফ সেক্রেটারিকে। এইভাবে ধাপে ধাপে আমার কাছে খবর পৌঁছানোর পর তবেই আমার সঙ্গে দেখা করতে পারবেন, বুঝেছেন? সরাসরি এই ঘরে ঢোকার দুঃসাহস যেন কেউ না করে। এহেন গণ্যমান্য নেতার অফিসে সাহায্য চাইতে এলো আকাকি আকাকিয়েভিচ। বাইরের চাপরাশিদের বিস্তর জেরা সামলে ক্লোক রুমে ঢুকে নেতার সেক্রেটারিকে তার সমস্যার কথা জানালো। সেক্রেটারি লোকটি ভালো মানুষ। নেতা মহাশয় যে তাঁর ক্যাবিনে বসে একজন বন্ধুর সঙ্গে আড্ডা মারছেন তা সে জানত। জরুরি কাজ যখন নেই তখন তাকে আকাকির আসার খবর দেওয়াই যায়। এই ভেবে ক্যাবিনে গিয়ে সে কর্তাকে খবর দিল। স্যার, আসবো? কি ব্যাপার? আগে আপনার সঙ্গে একজন দেখা করতে চায়। কেন? কে এসে? কি দরকারটা কি? আগে একজন সরকারি কর্মচারী, নাম বলল আকাকি আকাকিয়েভিচ। কি যেন একটা বিপদে পড়ে আপনার কাছে। বটে, সরকারি কর্মচারী? অপেক্ষা করুক, এখন আমার সময় নেই। নেতাটি অবশ্য ডাহা মিথ্যে বললেন। ততক্ষণে পুরনো বন্ধুর সঙ্গে পৃথিবীর সমস্ত বিষয়ই আড্ডা মারা হয়ে গিয়েছে। তবু তার সামনে নিজের পদের গুরুত্ব জাহির করবার জন্য তিনি আকাকিকে প্রায় ঘণ্টাখানেক বাইরে বসিয়ে রাখলেন। নিজে দিব্যি হেলান দেওয়া আরাম চেয়ারে বসে বন্ধুর সঙ্গে একটার পর একটা সিগার ধ্বংস করতে লাগলেন। অনেকক্ষণ পর যখন সেক্রেটারি একটা ফাইল নিয়ে যাওয়ার জন্য ক্যাবিনে ঢুকল, তখন নেতা মহাশয়ের মনে পড়ল বাইরে কেউ একজন অপেক্ষা করে আছে। অবশেষে ভিতরে আসার তলব পেয়ে আকাকি পায়ে পায়ে ঘরে ঢুকল। তার জরাজীর্ণ পোশাক আর গোবেচারা হাবভাব দেখে নেতা মহাশয়ের মেজাজ নিমেষের মধ্যে বিগড়ে গেল। এমন একটা ছাপোষা লোক কিনা তাঁর মতো একজন গণ্যমান্য ব্যক্তির দর্শন চাইছে। চোখে মুখে উৎকট গাম্ভীর্য ফুটিয়ে তিনি বললেন, কি চাই আপনার? আগে স্যার, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কিসের বিপদ শুনি? মানে আমার নতুন ওভারকোটটা স্যার, দুদিন আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দুটো গুন্ডা ছিনতাই করে নিয়ে চলে গেল স্যার। কি ওভারকোট? আগে হ্যাঁ হুজুর, আমার নতুন ওভারকোট 80 রুবেল দিয়ে বানানো। মানে প্রথম দিনেই ছিনতাই হয়ে গেল, তাই উপায় না দেখে আপনার কাছে, মানে আপনি যদি পুলিশ কমিশনারকে একটু সুপারিশ করে দেন তাহলে ওরা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা। কি ব্যাপার মশাই, আপনি কোথায় এসেছেন, কার সঙ্গে কথা বলছেন সে খেয়াল আছে? জানেন না এখানে কাজকর্ম কোন ধারায় চলে? এ ব্যাপারে আগে আমাদের দপ্তরে আপনার দরখাস্ত দেওয়া উচিত ছিল। দপ্তর থেকে সেটা যাবে হেড ক্লার্কের কাছে, তারপর সেকশন হেডের কাছে, তারপর সেটা যাবে সেক্রেটারির কাছে। সেক্রেটারি শেষে সেটা দেবেন আমার কাছে। সেসব কিচ্ছু না করে সোজা আমার অফিসে এসে চড়াও হয়েছেন। আসলে স্যার ভাবলাম যে আপনার কাছেই সরাসরি, মানে সেক্রেটারিদের তো ঠিক ভরসা করা যায় না। কি বললে? এত বড় সাহস! আমার সামনে এই কথা বলবার স্পর্ধা হলো তোমার? কর্মকর্তা আর ওপরওয়ালাদের সম্পর্কে এইরকম উদ্ধত মনোভাব তৈরি হয়েছে আজকালকার ছোকরাদের। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে আছো, কাকে কি বলছো খেয়াল আছে? কি হলো? উত্তর দাও, উত্তর দাও বলছি। কিন্তু উত্তর দেওয়ার মতো অবস্থা আকাকির ছিল না। নেতা মহাশয়ের সিংহ গর্জনে জ্ঞান হারিয়েছিল সে। বাইরের দরোয়ান ছুটে এসে তাকে না ধরলে সে মেঝের উপর পড়েই যেত। দুজন চাপরাশি ধরাধরি করে তাকে ক্লোক রুমের বেঞ্চে শুইয়ে দিল। নেতা মহাশয় মনে মনে ভারী খুশি হয়ে উঠলেন। এর আগে কখনো তার ধমকে কেউ অজ্ঞান হয়ে যায়নি।
আর চোখে নিজের বন্ধুর মুখের স্তম্ভিত ভাবটা দেখে নিয়ে হৃষ্ট মনে একটা সিগার ধরালেন তিনি। ওদিকে বেশ কিছুক্ষণ শুশ্রূষার পর আকাকীর জ্ঞান ফিরল। কিভাবে যে গণ্যমান্য নেতার বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে সে ফিরে গেল তা সে নিজেও জানে না। বাইরে তখন হাড় কাঁপানো তুষার ঝড় বইছে। তারই মধ্যে টলতে টলতে যখন বাড়ি ঢুকলো তখন তার সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে। পরের দুদিন প্রায় অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রইল আকাকী। তার সারা শব্দ না পেয়ে খোঁজ নিতে এসে বাড়িওয়ালি চমকে উঠল। কি সর্বনাশ! মিস্টার আকাকিয়েভিচ, কি হয়েছে আপনার? আমার 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 কোটটা হুজুর, হুজুর আমার আমার কোটটা। কি বলছেন? কোট বুঝতে পারছি না তো। ওভারকোট। দেখি। হ্যাঁ, কোটটা কোটটা। গায়ে যে মারাত্মক জ্বর। আমার কোট। কতদিন এভাবে পড়ে আছেন কে জানে। না না, আর দেরি করা যাবে না। আমার হুজুর কোটটা কোটটা হুজুর। বাড়িওয়ালি ব্যস্ত হয়ে ডাক্তার ডাকতে পাঠিয়ে আকাকীর মাথায় জলপট্টি দিতে লাগলো। কিন্তু ডাক্তার এসে সব দেখে শুনে নিরাশভাবে মাথা নেড়ে বললেন, না, বড় দেরি হয়ে গেছে বুঝলেন। দুদিনের বেশি টিকবেন না। বলেন কি? ঠিকই বলছি। বৃথা সময় নষ্ট না করে এই বেলা বরং একটা কফিন অর্ডার করে ফেলুন। ঈশ্বর! ও হ্যাঁ, ওক কাঠের কফিন আনবেন না যেন। ভদ্রলোকের পোশাক আশাকের যা অবস্থা দেখলাম, পাইন কাঠের কফিনের বেশি কিছু ওর পক্ষে দামে পোষাবে না। আমি বরং আসি। ডাক্তারের শেষ কথাগুলো আকাকীর কানে পৌঁছেছিল কিনা তা সঠিক বলা যায় না। এরপরে দুদিন সমানে জ্বরের ঘোরে ভুল বকে গেল সে। কখনো পেত্রোভিচকে চোর ধরার ফাঁদ হিসেবে আর একটা কোট বানানোর ফরমাশ দিল, কখনো চিৎকার করে বাড়িওয়ালিকে ডেকে তার খাটের তলায় লুকিয়ে থাকা ছিনতাইবাজদের ধরতে বলল। মাঝে মাঝে জিজ্ঞেস করতে লাগলো, নতুন ওভারকোটের বদলে পুরনো আলখাল্লাটা কেন আংটায় ঝুলছে। বারবার সেই গণ্যমান্য নেতার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগলো। কিন্তু শেষের দিকে তার প্রলাপটা ভয়ঙ্কর গালি গালাচে বদলে গেল। আকাকীর মতো নিরীহ ভালো মানুষের মুখ দিয়ে এমন জঘন্য ভাষা বেরোতে দেখে বাড়িওয়ালি ভয় পেয়ে তার গলার ক্রসটা চেপে যিশুর নাম জপতে লাগলো। ক্রমে গালি গালাজ ক্ষীণ হতে হতে এক সময় একেবারে থেমে গেল। দীর্ঘশ্বাস ফেলে বাড়িওয়ালি আকাকীর শেষ কৃত্যের ব্যবস্থা করতে গেল। আকাকীর সম্পত্তি বলতে ছিল একগোছা পালকের কলম, সরকারি দপ্তরখানার দিস্তা তিনে কাগজ, 3 পাটি মোজা, প্যান্টালুন থেকে খসে পড়া 3খানা বোতাম, আর সেই পুরনো আলখাল্লা। এইসব সম্পত্তি যে শেষ পর্যন্ত কার কাছে গিয়েছিল তার জানা যায়নি। কয়েকদিন পরে আকাকীর ডিপার্টমেন্টের বড় কর্তার খেয়াল হলো, প্রায় 1 সপ্তাহ হতে চলল আকাকী অফিসে আসছে না। ভারী অবাক আর কিছুটা বিরক্ত হয়ে তিনি এক পেয়াদাকে দিয়ে তার ফ্ল্যাটে খবর পাঠালেন। কিন্তু পেয়াদা ফিরে এসে কাঁচুমাচু মুখে জানালো, আগে মিস্টার আকাকিয়েভিচকে পাওয়া গেল না। তিনি নেই। নেই মানে? গেল কোথায়? দরখাস্ত না করেই ছুটি কাটাতে চলে গেছে নাকি? কই, এর আগে তো তার এমন মতিভ্রম কখনো হয়নি। না না, আগে ছুটি নয়, বাড়িওয়ালি জানালেন
3 দিন আগে মিস্টার আকাকিয়েভিচ মারা গিয়েছেন। হ্যাঁ, ওকে কবর দেওয়া হয়ে গেছে। খবরটা শুনে বড়বাবু হতবাক হয়ে গেলেন। আকাকি এতদিনে ডিপার্টমেন্টের একটা আসবাবের মতোই হয়ে গিয়েছিল বলা চলে। সে যে এমন করে হঠাৎ মারা যেতে পারে তা কেউ কল্পনাই করতে পারেনি। অফিসের সবাই খবরটা পেয়ে দুঃখ প্রকাশ করল। কিন্তু কয়েকদিন পরে আকাকির জায়গায় একজন নতুন কেরানি আসতেই ধীরে ধীরে জীবনের পুরনো ছন্দে ফিরে গেল সবাই। নতুন লোকটা আকাকির মতো দক্ষ নয়, ভুলভ্রান্তি অনেক বেশি করে, কিন্তু তাতে কি, কাজ কখনোই কারুর জন্য থেমে থাকে না। এমন করুণ গল্পেরও যে একটা রোমহর্ষক উপসংহার থাকতে পারে তা কে ভেবেছিল? নিজের তুচ্ছ সাদামাটা জীবনের মূল্যটা সুদে আসলে আদায় করতেই কি আবার কবর থেকে উঠে এসেছিল আকাকিয়েভিচ? তার মৃত্যুর কিছুদিন পরেই শহরশুদ্ধ লোক কানাঘুষো করতে লাগল কালিঙ্কিন ব্রিজ আর তার আশপাশের এলাকায় অন্ধকার নামলেই নাকি একটা ভূতের উপদ্রব শুরু হয়। পথ চলতি কোনো মানুষকে দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সেই প্রেতাত্মা। কে কে ওখানে? খবরদার কাছে আসবে না বলে দিচ্ছি। চুপ! সর হয়ে আবার বড় বড় কথা। আমার এই ওভারকোট আমার গা থেকে খুলে এখন নেকাশ হচ্ছে। বাঁচাও, বাঁচাও! আগুনের মতো সারা শহরে ছড়িয়ে পড়ল খবরটা। একজন ছাপোষা কেরানির প্রেতাত্মা অন্ধকার গলিতে পথচারীর গা থেকে ওভারকোট ছিনিয়ে নিচ্ছে। বেড়াল, শেয়াল, ভাল্লুক, যে কোনো লোমের যে কোনো ছাঁটের কোট হোক না কেন, ভূতটার বাছবিচার নেই। ধনী, গরিব, মধ্যবিত্ত কাউকেই সে ছাড়ছে না। পুলিশ সুপারিনটেন্ডেন্টের কাছে একটার পর একটা রিপোর্ট জমা পড়তে লাগল। তিনি হুকুম দিলেন, জ্যান্ত হোক কি মৃত হোক, ভূতটাকে ধরতেই হবে। কিন্তু বিদেহী আত্মাকে ধরা কি অতই সহজ? যদি বা কখনো তাকে চোখে দেখা যেত, তাকে অ্যারেস্ট করার বদলে সব চৌকিদারেরাই ঈশ্বরের নাম করতে করতে সরে পড়ত। ফলে ভূতের উৎপাত কমাতো দূরে থাক, বরং দিনে দিনে বাড়তে লাগল। কারণ এতগুলো কোট ছিনতাই করেও ঠিক নিজের মাপ মতো একটা ওভারকোট কিছুতেই খুঁজে পাচ্ছিল না ভূতটা। আকাকির অফিসের কয়েকজন সহকর্মীও এক রাতে তাকে দেখতে পেল। পরদিন তাই নিয়ে ডিপার্টমেন্টে জোর আলোচনা শুরু হলো। ডিপার্টমেন্টের নতুন ক্লার্ক ছাড়াও আরো বেশ কয়েকজন দেখেছে। আমি অবশ্য স্পষ্ট দেখিনি। আসলে ভয়ের চোটে এত তাড়াতাড়ি পালিয়েছিলাম যে ঘুরে তাকানোর সময় পাইনি। তুমি না দেখলেও আমি দেখেছি। দূর থেকে আঙুল তুলে আমাকে শাসানোর ভঙ্গি করছিল। আমি তো সঙ্গে সঙ্গে লেজ তুলে দে দৌড়। কিন্তু কিন্তু বলুন না। জানো ভায়া, অন্ধকারে ভালো করে ঠাহর না হলেও মনে হলো ঠিক যেন আমাদের আকাকিয়েভিচ দাঁড়িয়ে আছে। সেই বেঁটে খাটো চেহারা, সেই দাঁড়ানোর ভঙ্গি। বলেন কি? জিসাস ক্রাইস্ট, আমাদের রক্ষা করুন। এরপর থেকে সবার মনে দৃঢ় বিশ্বাস জন্মে গেল ওই ওভারকোট চোর আসলে আকাকিরই প্রেতাত্মা। ক্রমে যেন আরোই ক্ষেপে উঠতে লাগলো ভূতটা। হপ্তাখানেকের মধ্যেই পাড়ার এক কনস্টেবলের উলের কোটটা ছিনতাই হয়ে গেল। তার চিল চিৎকার শুনে আরও দুজন কনস্টেবল ছুটে এসেছিল বটে, কিন্তু ততক্ষণে ভূত অন্ধকারে মিলিয়ে গেছে। আতঙ্কের চোটে পুলিশ চৌকিদারদের এমন অবস্থা হলো যে মৃত কেন, জ্যান্ত মানুষকেও আর ধরতে সাহস করত না তারা। চাঞ্চল্যকর খবরটা সেই গণ্যমান্য নেতাটির অফিসেও পৌঁছে গেল। সব শুনে তার মনে এতদিন পর কিঞ্চিত অনুশোচনা হলো। সেবার একটু বেশি কড়া ধমক দেওয়া হয়ে গেছে।
তা আমি বা কি করে জানবো যে লোকটা ফুলের ঘায়ে মূর্ছা যাবে? যত সব। দিন কয়েক গুম হয়ে থেকে অস্বস্তিটা ঝেড়ে ফেলার জন্যে তার এক বন্ধুর বাড়িতে গেলেন সেই গণ্যমান্য নেতা। তার বাড়িতে পা দিয়েই অবশ্য মেজাজটা ভালো হয়ে গেল। পার্টিতে উপস্থিত সকলেই তার সমান পদমর্যাদার লোক। এখানে অন্তত তাকে অধস্তন কর্মীদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে মান খোয়াতে হবে না। সন্ধেটা দিব্যি কাটল। নৈশভোজের সঙ্গে কয়েক পাত্র শ্যাম্পেন খেয়ে চাঙা হয়ে তিনি ভাবলেন, আহ, এমন চমৎকার রাত, যাই ক্যারোলিনা ইভানোভনার কাছেই যাই। বলে রাখা ভালো, আমাদের এই গণ্যমান্য নেতাটি বিবাহিত এবং তার বেশ কয়েকটি ছেলে মেয়েও আছে। তা সত্ত্বেও শহরের অন্য প্রান্তে ক্যারোলিনা ইভানোভনা নামের এক সুন্দরী মহিলার সঙ্গে বিশেষ বন্ধুত্ব পাতিয়ে রেখেছেন তিনি। রাতটা সেই বান্ধবীর বাড়িতে কাটাবেন ঠিক করে নিজের ঘোড়ার গাড়ির দিকে এগোতে যাচ্ছিলেন তিনি, কিন্তু আচমকা একটা বরফ শীতল হাত তার ঘাড় চেপে ধরে তার অন্তরাত্মা কাঁপিয়ে দিল। কে? আমার পেছনে কে? কার এত বুকের পাটা? বুকের পাটা? বুকের পাটা তো আপনার, হুজুর। নাহলে এত দামি একখানা কোট গায়ে দিয়ে একা অন্ধকারে হাঁটতে বেরিয়েছেন। কোনা কেন শুনি? ভালো হবে না, কিন্তু ভালো হবে না। ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। অত তাড়া কিসে? আপনার তো সাংঘাতিক গলার জোর। ডাকুন না, ডাকুন না, একটু চেঁচিয়ে ডাকুন চৌকিদারদের। দেখি দেখি কজন এসে আপনাকে উদ্ধার করে। হ্যাঁ, দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি হাত জোর করছি, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তোমার গাফিলতির জন্য আমার প্রাণটা চলে গেল। আমার বলে ক্ষতি করিনি। আমার ক্ষতিপূরণ আমি নিজেই নিয়ে নিলাম। না না না, বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও, আমাকে বাঁচাও। সেন্ট পিটার্সবার্গের সমস্ত ছাপোষা লোক নেতা মহাশয়কে পুরুষ সিংহ বলে জানত, কিন্তু নগণ্য এক কলম পেশা কেরানির ভূতের পাল্লায় পড়ে তিনি যে একেবারে ইঁদুরে পরিণত হবেন তা কি তিনি স্বপ্নেও ভেবেছিলেন? হ্যাচকা টানে তাঁর দামি ফারের ওভারকোটটা খুলে নিয়ে তাঁকে অবজ্ঞা ভরে মাটিতে ফেলে রেখে চলে গেল আকাকি আকাকিয়েভিচের প্রেতাত্মা। নেতামশায়ের গাড়ির কোচওয়ানেরা দূর থেকে তাঁর আর্তনাদ শুনতে পেয়ে ছুটে এসে দেখল কঠিন অবস্থায় ফুটপাতের ওপর পড়ে আছেন তিনি। তাকে ধরাধরি করে গাড়িতে তুলে দিতেই শটান বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে সারা রাস্তা কুঁকড়ে বসে রইলেন ভদ্রলোক। সেদিনের পর থেকে আর কেউ কোনোদিন তাকে গলা তুলে কথা বলতে শোনেনি। আর আশ্চর্য ব্যাপার, সেই রাতের পর থেকে ওভারকোট চোরের প্রেতাত্মাকেও আর দেখা যায়নি। শহরের লোকেরা অবশ্য তারপর বহুদিন ভয়ে ভয়ে ছিল, কিন্তু হঠাৎ একদিন জানা গেল সেন্ট পিটার্সবার্গ থেকে বহু দূরে কোলমনা শহরের এক কনস্টেবল সেই প্রেতাত্মাকে দেখেছে। একটা অন্ধকার ব্রিজের তলায় সে নাকি একটা দামি ওভারকোট গায়ে দিয়ে ঘুরছিল। কনস্টেবলটি ভয়ে তাকে ঘাঁটায়নি। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার দেখা সেই প্রেতাত্মার সঙ্গে আমাদের চেনা আকাকি আকাকিয়েভিচের কোনো মিলই নেই। ওভারকোট পরিহিত সেই ভূতটার নাকি মস্ত চেহারা, মুগুর ভাঁজা কবজি, আর নাকের নিচে শিকারী বেড়ালের মতো এক জোড়া চাড়া দেওয়া গোঁপ। শুনলেন নিকোলাই গোগোলের রচনা অবলম্বনে দি ওভারকোট।
নিকোলাই গোগোল ছিলেন ঊনবিংশ শতাব্দীর রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও নাট্যকার। ফিওদর দস্তোয়েভস্কি, মিখাইল বুলগাকভ ও ভ্লাদিমির নবোকভের মতো রাশিয়ার অন্যান্য জনপ্রিয় লেখকদের ওপর তাঁর প্রভাব অনস্বীকার্য। সাহিত্য সমালোচক ইউজিন মেলচিওর দি ভোগের মতে, উই অল কেম আউট অফ গোগলস ওভারকোট। আমাদের এই প্রযোজনার জন্য মূল রচনার অডিও রূপান্তর করেছেন তানিয়া বসু, নির্দেশনা অভিরূপ বন্দ্যোপাধ্যায়, সৃজনশীল পরিচালনা তমালী চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আকাকি আকাকিয়েভিচ, সৌভিক সাহা, সঙ্গে শেখর কোরক সামন্ত, তমালী চৌধুরী, সায়ন্তন মৈত্র, স্মিত কাক্কর চৌধুরী, আম্রপালি ভট্টাচার্য ও অভিরূপ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে সৌভিক গুহ সরকার, গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক, শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ শুভ্রকমল মুখোপাধ্যায় ও ঋদ্ধি সরকার, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনুন বাংলায় বিশ্বসেরা। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের গল্প ও নাটক দিয়ে সেজে ওঠে মির্চি ফ্রাইডে ক্লাসিক্স।